মায়াপুর থেকে কলকাতা ফিরে আসার পর এমন একটা ট্র্যাজেডি হয়েছিল আমার সাথে যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমি 2-3 দিন কোনো ব্লগই করিনি, এত মন খারাপ ছিল। কি হয়েছে বলো তো? কত করে কেজি এটা? 150 টাকা কেজি। তা তুমি বেগুন ফুলি আছে, এটা কত করে কেজি? 200 টাকা। দুটোই মিষ্টি হবে? একটু মিষ্টি কম হবে, ওটা বেশি। এটা মিষ্টি কম, এটা মিষ্টি বেশি। আচ্ছা তুমি আমাকে বেদানা দাও, 1 কেজি বেদানা দিয়ে দাও। ঝিঙে কত করে গো? 60 টাকা। আর ঝুড়িটা দাও। কেন একটা ফুলকপি দিয়ে দাও। আর একটা দেবেন, 1 কেজি হয়নি। একটা ফুলকপি দিয়ে দাও, বড়টা দিয়ে দিও। হ্যাঁ বড়টা দাও। পাতিলেবু দাও। পাতিলেবু কটা দাও বলুন? 6টা মতো দাও। বড়গুলো দেখে দিও, রস থাকে জানো, ছোটগুলোতে একদম রস থাকে না। বড়টা আপনাকে দিয়ে দিলাম। বড়টা আছে 6টা? না। কটা হচ্ছে? বড় দুটো ভালো হচ্ছে। ভালো ছোটটা দিয়ে ওই একটা বড় রয়েছে ওই দোকানটা। এটা এটাও ভালো হবে। তাহলে না না, যেগুলো ভালো হবে না দিও না, যে কটা হচ্ছে ওই কটাই দাও, দরকার নেই 6টা। এই তো আপনাদের বড় দুটো দিলাম, আপনি ছোটটা আমি দিয়ে দেব। ছোটটা না, ছোটটা দিও না, ছোটটা রস হয় না। রস হবে, গ্যারান্টি একদম। গ্যারান্টি? হ্যাঁ দাও। আরে 6টা। হ্যাঁ 500 দাও। মাঝখানেটা হ্যাঁ বাদ দিয়ে দাও। না দুটো 1 কেজি করতে। হ্যাঁ নাও, আর এটাও দিয়ে দাও। একসঙ্গে করে দেবো না আলাদা আলাদা? না না আলাদা আলাদা, 1 কেজি গাজর 1 কেজি বিট আলাদা আলাদা করে দাও। এটাও দিয়ে দাও, পটলটা 500 না বেশি দাও? হ্যাঁ 500ই দাও। এই তরমুজটাও দিয়ে দাও। কেন 500 টাকা দিন? পটল তো এসেছিলাম খালি সবজির বাজার করতে, সাথে ফলটাও নিয়ে নিলাম। সকাল সকালে এত রোদ উঠেছে বাবারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা তো জানোই আমরা মায়াপুরে গেছিলাম, আর মায়াপুর থেকে ফেরার পর আমার এত মন খারাপ লাগছিল না মায়াপুরের জন্য, মনে হচ্ছিল আবার কবে যাবো। আমার এত ভালো লেগেছে মায়াপুর। বাই দ্য ওয়ে তোমরা মায়াপুরের ব্লগগুলো দেখেছো তো? আমি কিন্তু মায়াপুরের ওপর 3টে ব্লগ আমার চ্যানেলে অলরেডি লাইভ করে দিয়েছি। হ্যাঁ, তো যারা যারা ব্লগগুলো মিস করে গেছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 3টে ব্লগেরই লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা ব্লগগুলো দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মায়াপুরের লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, মায়াপুর থেকে কলকাতা বাসে করে আমরা ফিরেছিলাম। আর মায়াপুর ছাড়ার 20 মিনিট পর কৃষ্ণনগরে একটা খাবার দোকানের সামনে বাসটা 20 মিনিট মতো ব্রেক দিয়েছিল। এবার ওই খাবার দোকানটার উপরে না বড় বড় করে লেখা ছিল কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজা। আর আমরা তো সকলেই জানি কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা কতটা ফেমাস। তো মা না ওই দোকান থেকে সরপুরিয়া সরভাজা কিনেছিল, আর দেখতেও না খুব লোভনীয় ছিলাম। তো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মা বাড়ি আসার পর আমাকে বলছে কি জানিস কি বাজে খেতে, যেমন সরপুরিয়াটা বাজে খেতে তেমন সরভাজাটা বাজে খেতে। তো তোমরা না কখনো যদি এই বাসে করে মায়াপুর থেকে ফেরো আর যদি এই দোকানটায় যাও, তাহলে কিন্তু কখনো সরপুরিয়া সরভাজা কিনো না। হ্যাঁ খুবই বাজে খেতে। কৃষ্ণনগরে যে মেন দোকান সেটা হচ্ছে অধরের দোকান। অধরের দোকানে আর কি সরপুরিয়া সরভাজা মানে অথেন্টিক সরপুরিয়া সরভাজা পাওয়া যায়। বাট আমাদের বাসটা তো আর অধরের দোকানের সামনে দিয়ে আসেনি, কৃষ্ণনগরে হাইওয়ের ওপরে যে বড় দোকানটা ছিল ওই দোকানটাই দাঁড়িয়েছিল, আবার আমরা ওই দোকানটা থেকে নিয়েছি। তো যাই হোক, এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো। প্রতিদিন না লাঞ্চে কি বানাবো বা ব্রেকফাস্টে কি বানাবো, এটা আমার একটা বিশাল বড় হেডেক, তাই না? তো যাই হোক, কালকে রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছি, এখন গিয়ে ব্রেকফাস্টে বানাবো ডালের ছিলা, মুগ ডালের ছিলা বানাবো। তো মুগ ডালটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি নুন দিয়ে। এবার এর মধ্যে ডিম দিয়ে দেবো, আর পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা অ্যাড করে দেব। এটার মধ্যে আরও অন্যান্য ভেজিটেবলও অ্যাড করা যায়, বাট আমি আজকে জাস্ট পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব।
অনেকদিন গাছের কোনো পরিচর্যা করা হয়নি, তো সেই জন্য গাছের পরিচর্যা করছি, গাছে একটুখানি খাবারও দেবো। আর এগুলো না ছুটির দিন না হলে সম্ভবও নয়। ব্রেকফাস্টের পালা তো চুকে গেল, এবার লাঞ্চ বানাতে হবে। তো কালকে না ভেবেছিলাম যে আজকে যখন বাজারে যাবো ইঁচড় নিয়ে আসবো, বাট আজকে আর ইঁচড় আনতে হয়নি। কেন কি কালকে আমাদের বাড়িতে একজন এসছে, সেই ইঁচড় দুটো নিয়ে এসছে, দেখো তার বাড়ির গাছের ইঁচড়, একদম কচি ইঁচড়। তো এটাই ভাবছি আজকে বানাবো ইঁচড়। আর কালকেও অনেকগুলো ডালের বড়া বানিয়ে ফেলেছিলাম, মানে অনেকটা ডাল ভিজিয়ে ফেলেছিলাম, তো এবার ভাবলাম ওই ডালটা রেখে দেবো, একেবারে বড়া করে নিই। তো এই বড়াগুলো এক্সট্রা হয়ে গেছে, তো ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে এই ডালের বড়াগুলো দিয়ে একটা ডালনা মতো বানিয়ে দেবো। আর সঙ্গে খাওয়ার আগে অমলেট করে নেবো আমার আর রাজীবের জন্য। আর ঈশান আর আরিয়ানের জন্য এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, তো খাবার আগে আগে এই চিকেনটা ফ্রাই করে দেবো। এখানে এঁচোড়টা হচ্ছে আর এদিকে ফুলকপি দিয়ে ডালের বড়ার তরকারি হচ্ছে। তোমাদের বলেছিলাম না খাওয়ার আগে আমার আর রাজীবের জন্য অমলেট করে নেবো, তো রাজীব বললো অমলেট খাবে না, বলে একটা কাজ করো ডাল করো আর যা তরকারি করছো করছো, আর তার সাথে মাছ ভাজা করো। তো ফ্রিজে মাছটা ঢোকানো ছিল, মাছটা বার করে বরফটা ছাড়িয়ে নিলাম। তো এদিকে ডাল হয়ে এসেছে, ঈশান আরিয়ানের চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও বসিয়ে দেবো। তিনটে গ্যাসে তিনটে ফাটাফাট হয়ে যাবে। মায়াপুর থেকে কলকাতা ফিরে আসার পর এমন একটা ট্র্যাজেডি হয়েছিল আমার সাথে যে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আমি 2-3 দিন কোনো ব্লগই করিনি, এত মন খারাপ ছিল। কি হয়েছে বলো তো, আমি একবার তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে পরপর পরে আছি, আর এখানে দেখো 2টো পরে আছি। বুঝে গেছো তো কি হয়েছে? অ্যাকচুয়ালি আমি না কোনোদিনই ভাবিনি যে আমি কানে একটার বেশি ফুটো করব। তো আমি ভেবেছিলাম যে সারা জীবন এই একটাই ফুটো, যেরকম মা ছোটোবেলায় করিয়ে দিয়েছিল, এই একটাই ফুটো থাকবে, আর কোনো ফুটো করব না। তো আমার সেই শখটা ছিল না, বাট আমার মায়ের ভীষণ শখ ছিল যাতে আমি 2-3টে ফুটো করি। তো মা আমাকে অনেক বছর ধরে বলছিল আরেকটা ফুটো কর না, আরেকটা ফুটো কর না, অনেকেই তো পরে, খুব ভালো লাগে দেখতে, আমার এটা শখ, তুই একটু কর, তোকে করলে খুব ভালো লাগবে, আমার খুব শখ এটা, তুই আরেকটা ফুটো করবি। তো মার কথা শুনে আমি সেকেন্ড ফুটোটা করলাম, করে এবারে যখন দুলটা পড়লাম দেখলাম না বেশ ভাল লাগছে। তার আবার কয়েক বছর পর মা আমাকে বললো আরেকটা ফুটো কর না, আর 3টে ফুটো হলে 3টে পর দুল পড়বি, খুব ভালো লাগবে। তো মায়ের শখ পূরণ করার জন্য আমিও আরেকটা ফুটো করে নিলাম। তো পরপর 3টে ফুটো হয়েছে, তো 3টে দুল পড়ি, তোমরা তো দেখেইছো ব্লগের মধ্যে। এবার আমার না কানের লতিটা ভীষণ পাতলা, আমি কখনো রাত্রেবেলা কানে দুল পরে শুতে পারি না, আমার মনে হয় লতি পাতলা বলেই হয়তো শুতে পারি না, কানে খুব ব্যথা হয়। তো আমি এই দুলটা তো সবসময় খুলে রাখি, নিচে যে দুলটা ওটা আমি সবসময় খুলে রাখি, ওটা পরে আমি শুতেই পারি না। এবার ওপরে যে দুটো দুল, এই দুটো আর কত খুলবো, এত ছোট ছোট দুল, ওইগুলো আমি খুলি না, ওগুলো পরেই শুই। এবার একদম লাস্টে যে ফুটোটা করিয়েছি, এখানে একদম টপে যে দুলটা, এবার ওই দুলটা এই যে আমি তোমাদের দেখাই, এই যে, তো এটা ডায়মন্ডের আর কি। তো এই যে দুলটার যে স্টিকটা, ইয়ারিংয়ের স্টিকটা বেশ লম্বা, হ্যাঁ। তো এটা আমি একদম যখন পুশ দিয়ে আটকাই, তো এই ডায়মন্ড ইয়ারিংয়ের সাথে যে পুশটা, ওটা সোনার পুশ, আর ওটা না প্যাচালো পুশ। তো ওই পুশটা আমি একদম লাস্ট এন্ড অব্দি আটকালে আমার কানে ভীষণ ব্যথা করে, আমি শুতেই পারি না, যার জন্য আমি পুশটা সবসময় একটু লুজ করে রাখি। তো এত বছর হয়ে গেছে কখনো কিছু হয়নি। তো মায়াপুর থেকে যেদিনকে ফিরে এলাম তার পরের দিন বোধহয় বিকেলের দিকে কানের মধ্যে হাত দিচ্ছি, তারপরে দেখি কি পুশটা নেই। কি ব্যাপার হলো, আমি কি ভুল দেখলাম? তারপরে দেখছি না সত্যি পুশটা নেই। তখন পুরো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। আমি মায়াপুরে যখন ছিলাম তখন তো আমার ছিল পুশ, আমি দেখেছি। ইভেন আমি যখন ফিরে এলাম মায়াপুর থেকে, মানে যেদিন আর কি এই ঘটনাটা ঘটলো, সেদিনও সকালবেলা আমি দেখেছি পুশটা ছিল, যা হওয়ার ওই তার মাঝখানে হয়েছে আর কি। তো এত মনটা খারাপ হয়ে গেছিলো, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না, কখন কিভাবে পড়ে গেছে আমি জানি না।
তো এবার ব্যাপারটা হচ্ছে এই পুষটা তো কোথাও পেলাম না। লাস্ট ওই দিন তো খুঁজলাম, তারপরেরও দুদিন খুঁজলাম, সারা বাড়ি কোথাও পুষ পেলাম না, জানি না কোথায় পড়ে গেছে। তো এবার এই সঙ্গে সঙ্গে আমি দুলটা খুলেও রাখলাম যে পুষটা পড়ে গেছে, এবার বাবা দুলটাও যদি পড়ে থাকি পুষ ছাড়া তাহলে তো দুলটাও পড়ে যাবে। আমি জানি না মানে প্যাঁচালো পুষ কিভাবে খুলে পড়ে গেল, সত্যি এটা আমার একটা আশ্চর্যের বিষয় লাগছে। আর এখন সোনার যা দাম, মানে সোনা কিনবো বললে মানে মাথাটা না পুরো ঘুরে যায়, এত সোনার দাম। পয়লা বৈশাখের আগে আগে আমার একটা বিশাল লস হয়ে গেল। এমনিতেই সোনা হারানো একদমই ভালো না, তো এই পুষটা হারানোর পর থেকে আমার মনটা এত খারাপ ছিল। যাই হোক, আমি না এই দুলটা ক্যাটলেন থেকে নিয়েছিলাম, তো ভাবছি যে আজকে একবার ক্যাটলেনে যাব, এই দুলটা নিয়েই যাব। ওদের কাছে যদি এক্সট্রা পুষ থাকে, জানি না একটা দেবে কিনা, যদি একটা পাওয়া যায় তো একটাই নিয়ে নেবো, আর নয়তো বাধ্য হয়ে দুটো নিতে হবে। তো এইটা নিয়েই আজকে ক্যাটলেনে যাব, এটাই আর কি প্ল্যান। 5টা বাজতে চলো, এখন বেরোলাম, রোদটা পড়ে গেছে, বাইরে যা রোদ, নয় তো ওই রোদে রোদে আর বেরোতে ইচ্ছা করে না। তো আমি যে ভয়টা মেনলি পাচ্ছি সেটা হচ্ছে যেহেতু 3 দিন ধরে ইয়ারিংটা খোলা আছে, কানের ফুটোটা বুঝে না যায়, যেহেতু আমার খুব বেশি দিন একদম উপরের ফুটোটা করা নেই, সেই জন্যই আর কি ভয়টা পাচ্ছি। তো যদি পুষ না পাই এক্সট্রা, আর তো ইয়ারিং কেনার কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য আর কি প্রে করছি যেন এক্সট্রা গোল্ডে পুষটা পেয়ে যাই। ক্যাটলেনে এসে জানতে পারলাম যে ইয়ারিংয়ের এক্সট্রা পুশ এখানে সেল হয় না। এবার আমি যেহেতু একদম সরু ডান্ডির মধ্যে ইয়ারিং খুঁজছিলাম, তো ওনারা না আমাকে জাস্ট দুটো ডিজাইনই দেখাতে পারলেন। আর এই যে দুটো ইয়ারিং দেখছো, দুটো কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনের। তো দুটো ইয়ারিংয়ের একটা করে ইয়ারিং আমাকে এখানে লাগিয়ে দিয়েছে যাতে আমার সিলেক্ট করতে সুবিধা হয়। এবার রাইট সাইডে যে ইয়ারিংটা রয়েছে এটা আমার কাছে অলরেডি রয়েছে, যেটার পুশ হারিয়ে গেছে। আর লেফট সাইডের যে ইয়ারিংটা এটা ডিফারেন্ট ডিজাইন, বাট 19-20 ডিফারেন্স। এই মাত্র ক্যাটলেন থেকে বেরোলাম, তো ক্যাটলেনে না সেপারেটলি কোনো ইয়ারিংয়ের পুশ ওরা সেল করে না, নতুন করে আমাকে আবার ইয়ারিংটা পারচেস করতে হবে। এবার যেটা করতে পারতাম সেটা হচ্ছে আমার যে ইয়ারিংটা ছিল সেটা আমি এক্সচেঞ্জ করে নিতে পারতাম, তাহলে আমার যে সেম টু সেম ডিজাইন ওরা দেখিয়েছিল যে ইয়ারিংটা আমার ছিল, তো ওইটা নিলে আমাকে 10,000 এক্সট্রা দিতে হতো, আরেকটা যে ইয়ারিং ছিল ওটা নিলে 8,000 এক্সট্রা দিতে হতো। এবার আমি তো ঠিকই করে এসেছিলাম আমি ইয়ারিং কিনবো না, তো ওনারা আমাকে সাজেস্ট করলেন আপনার কোনো ক্যাটলেনে ইয়ারিং আছে কি ডায়মন্ডের, তাহলে সেই পুষটা দিয়ে দেখতে পারেন, লেগে গেলেও লেগে যেতে পারে। এবার বাড়িতে তাড়াহুড়োর চোটে আমার হাতের কাছে যে ডায়মন্ড ইয়ারিংয়ের পুষগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেখেছিলাম, একটাও লাগেনি। তো ওদের কথা শুনে আমার একটুখানি মনে আশা জাগলো যে হ্যাঁ আমার কাছে ক্যাটলেনে ইয়ারিং আছে, ওটা তো আমি দেখিনি পুষটা, তো ওটা বাড়ি গিয়ে দেখবো, যদি লেগে যায় খুবই ভালো, আর যদি না লাগে তাহলে পরে অন্য কোনো সময় এসে আর কি কিনতে হবে। কথায় আছে না, আশায় বাঁচে চাষা, আমার ক্ষেত্রে এই কথাটা ভীষণই প্রযোজ্য। বাড়ি এসে কোনো রকমের ব্যাগটা রেখে ক্যাটলেনে ইয়ারিংটা আগে বার করেছি। তো দেখো এই ইয়ারিংটা আমার ক্যাটলেন থেকে নেওয়া, এটাও ডায়মন্ডের ইয়ারিং, আর এটা খুবই ফেভারিট একটা ইয়ারিং আমার। তোমরা আমাকে ইয়ারিংটা অনেকগুলো ব্লগেই পড়তে দেখেছো। তো এটা যে পুষটা সেটাও স্ক্রু পুশ, মানে প্যাঁচানো পুশ আর কি। তো আমি বাড়ি এসেই আগে এই ইয়ারিংয়ের পুষটা খুলে আমার যে ইয়ারিংয়ের পুষটা হারিয়ে গেছিলো সেটাই দেখলাম খুব সুন্দর ফিট হয়ে গেছে। আর এটা দেখে আমার এত আনন্দ হচ্ছিল, তখন না টেনশনের চোটে, মানে যখন হারিয়ে গেছিলো টেনশনের চোটে, মন খারাপের চোটে আমার হাতের সামনে যে 2-3টে ডায়মন্ডের ইয়ারিং ছিল সেগুলো পুশ ট্রাই করেছিলাম এবং দেখেছিলাম হয়নি, তখন মনটা আরও খারাপ হয়ে গেছিলো। তো আজ ক্যাটলেনে গিয়ে ওনাদের কথা শুনে মনে হলো আরে হ্যাঁ আমার তো ক্যাটলেনে ইয়ারিং আছে, ওটা তো ট্রাই করা হয়নি। তো আজকে বাড়ি এসে ট্রাই করতে খুব সুন্দর ফিট হয়ে গেছে, এটা দেখে আমার এত শান্তি হচ্ছে। তো আমি ঠিকই করেছিলাম ওখান থেকে পুশ কিনবো। এবার পুশ কেনার জন্য ম্যাক্সিমাম কত আর নিত, 3,000 টাকা নিত। এবার আমি কেন একই জিনিস এক্সচেঞ্জ করে এক্সট্রা 7,000 টাকা মেকিং চার্জ দিয়ে কিনবো বলো তো, সেটা আমার লস না, সেটা তো কোনো মানেই হয় না। তো যাই হোক বাবা, আমার প্রবলেম সলভ হয়ে গেছে, এবার আমি দুলটা পরে ফেলবো। তো ব্লগটা কালকে লাইভ হবে, আর কালকে লাইভ হবে মানেই পরশু দিন হচ্ছে নববর্ষ। তো তোমাদের সকলকে জানাই নববর্ষের আগাম শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের বছরটা, খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, এবং নববর্ষের প্রথম দিনটা খুব এনজয় করো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ স্ট্রবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।